উপসর্গগুলোর মধ্যে উপসর্গ 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 আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতক্ষণ হয়তো জেনেই গেছেন আজকে আমাদের টপিক হচ্ছে উপসর্গ, বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। আর এই উপসর্গ টপিকের মাধ্যমে আজকে আমাদের বাংলা ব্যাকরণের যে সিরিজ বর্ণ থেকে বাক্য, এই সিরিজের প্রথম ক্লাস শুরু হচ্ছে। উপসর্গ যে বাংলা ব্যাকরণে কতটা গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা না বললেই চলে। তাহলে চলেন আগে ইন্ট্রো দিই, তারপরে ক্লাস শুরু করি। উপসর্গ কি? উপসর্গ মূলত কিছু অব্যয়সূচক শব্দাংশ যা অন্য কোনো শব্দের আগে বসবে এবং নতুন শব্দ গঠন করবে। আমি বুঝি না। আমি যদি বলি একটা শব্দের কথা, যেমন হার, এই শব্দটির সাথে যদি আমি বলি প্রো, এটি একটি উপসর্গ। প্রো শব্দটি এই হার শব্দের সাথে বসে নতুন একটা শব্দ গঠন করলো, প্রহার, মানে হচ্ছে মারা বা উত্তম মধ্যম দেওয়া, তাই না? যদি আবার বলি মান, এর সামনে যদি বলি অভি, তাহলে হয়ে গেল অভিমান, মানে হচ্ছে রাগ করা। তাহলে খেয়াল করুন, এখানে দুটি শব্দ আছে, এই শব্দের আগে একটি শব্দাংশ। কেন শব্দাংশ বলছি? কারণ প্রো একা কোনো শব্দ না, এ একা বসতে পারবে না। অভি একা নিজে কোনো শব্দ না, তার একার কোনো অর্থ নেই। তার মানে আমরা একটা জিনিস শিখলাম যে এই শব্দাংশগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। তাহলে এই উদাহরণগুলো থেকে যদি আমরা উপসর্গের একটা সংজ্ঞায় আসি, তা হচ্ছে বাংলা ভাষার যে সকল অব্যয়সূচক শব্দাংশের নিজস্ব কোনো অংশ নেই, তারা অন্য শব্দের সামনে বসে নতুন একটি শব্দ গঠন করে, নতুন একটি অর্থ গঠন করে, তাতেই উপসর্গ বলা হয়। উপসর্গ টপিকটা আমাদের ক্লাস 6 থেকেই সাধারণত শুরু হয়ে থাকে। তো আমরা ছোটবেলা থেকে, আমি নিজের কথা বলি, আমি যখন প্রথম উপসর্গ দেখেছিলাম তখন আমার অবস্থা হয়েছিল ঠিক এরকম। আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। উপসর্গ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আমাদের জন্য। সকল ধরনের পরীক্ষায় উপসর্গ থেকে প্রশ্ন থাকবেই, তাই আমরা যদি শুরু থেকে উপসর্গের বেসিকটা করে নিই, তাহলে আমাদের উপসর্গের যে প্রশ্নগুলো আসবে সেগুলো অ্যান্সার করা খুবই সহজ লাগবে। সাধারণত এমন হয়, যারা উপসর্গ পারে না তারা যখন পরীক্ষার হলে গিয়ে উপসর্গের অপশনগুলো দেখে তখন এমন করে। তো যাই হোক, আমরা সামনের দিকে আগাই। উপসর্গের বৈশিষ্ট্য, আমি মাত্র যে সংজ্ঞাটা বললাম উপসর্গের, সেই সংজ্ঞার মধ্যে উপসর্গ সম্পূর্ণ বৈশিষ্ট্য রয়ে গিয়েছে। উপসর্গ বৈশিষ্ট্যের মধ্যে উপসর্গ একা বসতে পারবে না, কারণ এর একা কোনো অর্থ নেই। উপসর্গ নতুন শব্দ গঠন করে। এই নতুন শব্দ গঠনের সাথে উপসর্গ 4টি কাজ করে। সেগুলো কেমন? নতুন শব্দ নতুন অর্থ পরিপূর্ণ করে। যেমন যদি বলি পুষ্টি, এই পুষ্টির আগে যদি পরি দিয়ে দিই তাহলে হয়ে যাবে পরিপুষ্টি। এরপর শব্দের অর্থ সম্প্রসারিত কীরকম এক্সাম্পল? তা হচ্ছে যদি আমরা বলি যে তাপের আগে যদি বলি প্রতাপ, তাহলে তা সম্প্রসারণ হয়ে যায়। এরপর বলি শব্দের অর্থের সীমা সংকুচিত হয়। এটা কীরকম? এটা হচ্ছে যদি বলি নিমরাজি, নিম একটা উপসর্গ, রাজি শব্দের আগে এই নিম উপসর্গটা হয়ে গেল নিমরাজি। এবার আসুক শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। অর্থের পরিবর্তনের মধ্যে অর্থের পরিবর্তন কেমন? যদি বলি মান, তার আগে অপশব্দ যোগ হয়ে যায় অপমান, সম্পূর্ণ অর্থটাই পরিবর্তন হয়ে গেল। উপসর্গ নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা, তা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই কথার মানে কি? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। চলুন আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। অর্থবাচকতা, যার মানে নিজস্ব কোনো নিজস্ব অর্থ নেই। আমরা মাত্র একটু আগে পড়লাম উপসর্গের নিজস্ব অর্থ হয় না, উপসর্গ নিজে একা শব্দ সেন্টেন্সে বসতে পারে না। তার মানে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা খুব ইম্পর্টেন্ট। অর্থদ্যোতকতা অর্থ হচ্ছে নতুন
অর্থ দান করার ক্ষমতা, নতুন অর্থ দান করার ক্ষমতা। অর্থাৎ উপসর্গ যখন অন্য শব্দের সাথে বসবে তখন তার অর্থদোতকতা গুণের কারণে সে অন্য শব্দের আগে বসে নতুন একটি শব্দ গঠন করতে পারবে। যদি বলি অভ্যাস, এর আগে কু উপসর্গ বসে পুরো শব্দটা হয়ে যাবে কু অভ্যাস, তার মানে সম্পূর্ণ অর্থটা পরিবর্তন হয়ে গেল। আবার যদি আমরা এক্সাম্পল দিই নাম, নামের আগে যদি বলি সু উপসর্গ ব্যবহার কারণে হয়ে গেল সুনাম। ও আচ্ছা। তারপরে আমরা যাব উপসর্গের শ্রেণী বিভাগে। উপসর্গকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা হয় বাংলা ব্যাকরণে। তার একটি হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, দ্বিতীয় হচ্ছে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ এবং তৃতীয় হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে চলেন আমরা একে একে খাঁটি বাংলা, তৎসম ও বিদেশি উপসর্গ নিয়ে জানি। আচ্ছা বলেন তো খাঁটি বাংলা উপসর্গ কয়টা? জানি না। যারা যারা বলেছেন 21টি তাদেরকে আপনি 10-এ 10 পাইছেন। আমরা সাধারণত পরীক্ষার হলে যখন প্রশ্ন আসে যে খাঁটি বাংলা উপসর্গ কয়টা, তা বেশ কনফিউজ হয়ে যায়, 21টা বলবো না 20টা বলবো। তো মনে রাখার জন্য আমরা বলতে পারি যে আমাদের যেহেতু মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি, তো সেই ক্ষেত্রে 21-এর সাথে 21 মিলে খাঁটি বাংলা, সেই বাংলা ভাষার জন্য যেহেতু আমরা রক্ত দিয়েছি, তাই 21শে ফেব্রুয়ারি তারিখটা মনে রেখে আপনি বলতে পারবেন খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। খাঁটি বাংলা উপসর্গ যদি আমি বলি অ অঘা অজ অনা আ আর আন আব ইতি উন কতকু নি পাতি বি ভর রাম স সা সুহা, এই 21টি মিলে খাঁটি বাংলা উপসর্গ হয়ে থাকে। আপনি যদি এই 21টি খাঁটি বাংলা উপসর্গ মুখস্থ করে ফেলেন তাহলে আপনার তৎসম উপসর্গগুলো আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ পরীক্ষায় যখন প্রশ্ন আসবে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ, তখন আপনি এখান থেকে যে কোনো একটি অপশন যদি মুখস্থ থাকে আপনার, সেটি দেখলেই আপনি বলে ফেলতে পারবেন যে এটি খাঁটি বাংলা উপসর্গ। এবার আসি তৎসম উপসর্গ। তৎসম উপসর্গগুলোকে সংস্কৃত উপসর্গ বলা হয়। এই উপসর্গের সংখ্যা হচ্ছে 20টি। এই উপসর্গগুলো হচ্ছে প্র পরা অপসমনি অব অনু নির্দুর্বি অধি সু উৎ পরি প্রতি অদ্ভি অতি অতি উপ আ, অর্থাৎ এই 20টা মিলে আমাদের তৎসম বা সংস্কৃত উপসর্গ গঠিত হচ্ছে। এবার আসি বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় বিদেশি উপসর্গ পাওয়া যায় হচ্ছে 4 রকমের, তা হচ্ছে ইংরেজি, আরবি, ফার্সি ও উর্দু বা হিন্দি। তো এই বিদেশি উপসর্গগুলোর মধ্যে ইংরেজিতে হচ্ছে ফুল বা হাফ বা হেড, সাব, ইংরেজিতে এই 4টি বিদেশি উপসর্গ দেখা যায়। আরবিতে আম, খাস, লা, গড়। ফার্সি উপসর্গের ক্ষেত্রে বলতে হয় ফার্সি উপসর্গ থেকে পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন আসে, তাই আপনার জন্য বেটার হয় যদি ফার্সি উপসর্গগুলো আপনি মুখস্থ করে ফেলেন। ঠিক এরকমভাবে কার দর না নিমফি বদবে বর্ব কম, তোর মাথা নষ্ট। কার দর না নিম ফি বদ বে বর ব কম। অর্থাৎ এখানে আমরা যদি দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, বাংলা ভাষায় এই 10টি ফার্সি উপসর্গই দেখতে পাওয়া যায়। আমি আবারও বলছি কার দর না নিমফি বদবে বর্ব কম। যদি এর এক্সাম্পল দিই, যদি একটা শব্দ বলি রাজি, যদি কোশ্চেন আছে নিমরাজি, নিমরাজি শব্দটা কোন উপসর্গ যোগে গঠিত, তাহলে আমরা বলে ফেলতে পারবো এটি ফার্সি উপসর্গ যোগে গঠিত। যদি আসে দর দিয়ে শব্দ, দর যদি বলি দরদাম, তখন আমরা বলতে পারবো এই দরদাম শব্দটা হচ্ছে ফার্সি উপসর্গ। উর্দু বা হিন্দি উপসর্গের ক্ষেত্রে কয়েক রকম দেখা যায়, তার মধ্যে সাধারণত আমরা বলি হর বা হরেক। যদি আমরা বলি হামেশা, হামেশা ওয়ার্ডটার সাথে হর শব্দটা বসে রেগুলারিটি বোঝায়, হর হামেশা, তা হচ্ছে একটি উর্দু উপসর্গ যোগে গঠিত শব্দ। আবার যদি বলি রকম, রকম শব্দটার আগে হরেক উপসর্গটা বসে হয়ে যায় হরেক রকম, তা হচ্ছে একটি উর্দু উপসর্গ যোগে গঠিত শব্দ। চলুন এবার আমরা উপসর্গের মাধ্যমে কিছু শব্দ গঠন শিখি। উপসর্গ যোগে শব্দ গঠনের নিয়ম, তা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই তৎসম উপসর্গ কেবল তৎসম শব্দের সাথে ব্যবহৃত হবে। যেমন আমরা যদি বলি দেখা, এর আগে যদি বলি পরি দেখা,
তাহলে তা আমরা দেখতে পাবো এটি একটি তৎসম উপসর্গ তৎসম শব্দের সাথে বসেছে। সাধারণত দেখা যায় পরীক্ষার হলে প্রশ্ন আসে যে নিচের কোন শব্দটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ, অথবা নিচের কোন শব্দটি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। সেটা অ্যান্সার করার জন্য আমরা যদি দেখতে পারি যে কোনটি বাংলা উপসর্গ এবং কোনটি তৎসম উপসর্গ, তাহলে আমরা বলতে পারবো যে কোনটি কোন ধরনের বাক্য। কারণ খাঁটি বাংলা শব্দের সাথে খাঁটি বাংলা উপসর্গ বসবে। খাঁটি বাংলা উপসর্গ বসে হচ্ছে খাঁটি বাংলা শব্দের সাথে। আবার তৎসম উপসর্গ বসে হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দের সাথে। অর্থাৎ আপনি দেখবেন যদি আমরা বলি প্রহার, এটি কোন শব্দ? আমরা জানি প্র হচ্ছে তৎসম উপসর্গ, তার মানে প্রহার একটি তৎসম শব্দ। আবার যদি বলি মনা, এর আগে আন হয়ে আনমনা, পরীক্ষা যদি প্রশ্ন আসে আনমনা শব্দটি কোন শব্দ, তাহলে আমরা বলবো এটি খাঁটি বাংলা শব্দ। কারণ আন হচ্ছে একটি খাঁটি বাংলা উপসর্গ। আমি যদি আরও কিছু এক্সাম্পল দিই, যদি আমি বলি আকার, আকার একটা শব্দ, তার আগে যদি কদ এই উপসর্গটা ব্যবহার করি, তাহলে এই দুটো মিলে হয়ে যাবে হচ্ছে কদাকার। পরীক্ষা যদি প্রশ্ন আসে কদাকার কোন শব্দ, তাহলে আমরা বলতে পারবো কদ যেহেতু খাঁটি বাংলা উপসর্গ, তাই কদাকার শব্দটাও হচ্ছে খাঁটি বাংলা শব্দ। দুই ধরনের প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ, অথবা নিচের কোনটি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। এছাড়াও প্রশ্ন আসতে পারে নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ বা নিচের কোনটি তৎসম শব্দ। আমরা যদি দেখি যে শব্দের আগে বাংলা উপসর্গ ব্যবহার হয়েছে, তাহলে তা হয়ে যাবে খাঁটি বাংলা। আর যদি দেখি শব্দের আগে তৎসম উপসর্গ ব্যবহার হয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে তৎসম শব্দ। আশা করি উপসর্গ যোগে শব্দ গঠনের একটু পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন। এবার চলে আসি ফার্সি ও আরবি উপসর্গ নিয়ে। ফার্সি উপসর্গ, যেহেতু আমি একটু আগে বলেছিলাম কার্দন না নিমতি বদবে বর্ব কম, আপনারা যদি উপসর্গ মুখস্থ করার ক্ষেত্রে 3 ধরনের উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, ফার্সি উপসর্গ এবং আরবি উপসর্গ, এই 3 ধরনের উপসর্গগুলো মুখস্থ করে ফেলেন, তাহলে আপনাদেরকে ইংরেজি আর তৎসম উপসর্গগুলো মুখস্থ করতে হবে না, এবং খুব সহজভাবেই তাহলে আপনারা উপসর্গ নিয়ে যে প্রশ্নগুলো আসবে তার অ্যান্সার করতে পারবেন। যেমন যদি আমরা 21টি খাঁটি বাংলা উপসর্গের কথা বলি, অ ঘা অ জ না আ না পিতু ন কতকুনি পাতি বিভরাম স সা সু হা, এবং সেই সাথে ফার্সি উপসর্গ কার্দন না নিমফি বদবে বর্ব কম, এবং সেই সাথে আরবি উপসর্গ আম খাস লাগর, অর্থাৎ ওখানে মোট 21টা আর 10টা মোট 31টা, আর 31 আর 4 মোট 35টা। মাত্র 35টি উপসর্গ মুখস্থ করলেই আপনারা উপসর্গ নিয়ে যত ধরনের প্রশ্ন আসে ইনশাআল্লাহ সব ধরনের প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। যদি একটা শব্দ বলি জোর, এই জোরের আগে যদি কম বলে দিই কম জোর, তাহলে তা হয়ে যাবে, যেহেতু কম একটা ফার্সি উপসর্গ, তাহলে এটা হয়ে যাবে ফার্সি উপসর্গে যোগে গঠিত বাংলা ভাষার একটা শব্দ। আমি যদি বলি জবাব, এর আগে যদি লা উপসর্গ দিই, তাহলে শব্দটা হয়ে যাবে লা জবাব। লা উপসর্গ যদি আমরা বলি আরবি উপসর্গ, তাহলে এই শব্দটা আমরা ইজিলি বলতে পারবো আরবি উপসর্গ যোগে গঠিত শব্দ। তাহলে বাকি থেকে গেল হচ্ছে তৎসম উপসর্গ আর ইংরেজি উপসর্গ। আমাদের যদি প্রশ্ন আসে তৎসম উপসর্গ থেকে যে কোনো শব্দের, যেমন যদি আসে অবহেলা, আমাদের জানতে হচ্ছে না যে এটা কোন ধরনের শব্দ, কারণ কোনো ধরনের কোনো খাঁটি বাংলা বা ফার্সি বা আরবি উপসর্গের মধ্যে পড়ে না। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারবো শব্দটা যেহেতু ইংলিশ শব্দও না, তাহলে এটা একটা তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। আশা করি উপসর্গ নিয়ে শব্দ গঠনের যে প্রক্রিয়াটা তা আপনারা বুঝতে পেরেছেন। কিছু কিছু উপসর্গ আছে যেগুলো কমন, যেমন বাংলাতেও পাওয়া যায় এবং তৎসমেও পাওয়া যায়। সেই উপসর্গ হচ্ছে এই মোট 4টা, আ, সু, বি, নি। এই 4টা উপসর্গকে আমরা বাংলা উপসর্গের মধ্যেও পেয়ে থাকি এবং তৎসম উপসর্গেও পেয়ে থাকি। তাহলে প্রশ্ন আসতে পারে এই 4টা উপসর্গ নিয়ে যদি কোনো শব্দ গঠিত হয়, তাহলে সেটা কি বাংলা উপসর্গ হবে নাকি তৎসম উপসর্গ হবে? বিষয়টা একটু ব্যাখ্যা করবে। যেমন আমরা যদি আ উপসর্গটা নিয়ে বলি, তাহলে আধোয়া, আকারা, আ ছাকা,
আকাট। এখানে খেয়াল করবেন ধোয়া, কারা, ছাকা, কাঠ এই শব্দগুলো সংস্কৃত শব্দ না, তাই এই শব্দগুলোর সাথে আ উপসর্গটা যখন ব্যবহৃত হয়েছে তা আমরা খাঁটি বাংলা উপসর্গ হিসাবেই বলবো। ঠিক একইভাবে তৎসম শব্দের ক্ষেত্রে আমরা যদি আসি তাহলে কণ্ঠ শব্দের আগে আ উপসর্গ ব্যবহার হয়ে গেল আকণ্ঠ। মরণ শব্দের আগে আ উপসর্গ ব্যবহার হয়ে গেল আমরণ। ভাস শব্দের আগে আ উপসর্গ ব্যবহার হয়ে গেল আভাস। সেই ক্ষেত্রে এই আ উপসর্গ যোগে গঠিত শব্দগুলো হয়ে যাবে তৎসম শব্দ, কারণ এই কণ্ঠ, মরণ, ভাস এগুলো হচ্ছে তৎসম শব্দ। তাই যেই উপসর্গটা তৎসম শব্দের সাথে বসবে তা হবে তৎসম উপসর্গ, এবং যে উপসর্গটা বাংলা শব্দের সাথে বসবে তা হয়ে যাবে বাংলা উপসর্গ। যদি আরও বলি সু দিয়ে যদি বলি তাহলে বলবো সুনজর, সুখবর, সুনাম। এই নজর, খবর, নাম এগুলো হচ্ছে খাঁটি বাংলা শব্দ, তাই এই খাঁটি বাংলা শব্দের আগে সু উপসর্গ ব্যবহৃত হয়েছে। এই সু উপসর্গকে আমরা খাঁটি বাংলা উপসর্গ বলবো। আবার যদি বলি কণ্ঠ শব্দের আগে সু উপসর্গ ব্যবহার হয়েছে তাহলে সুকণ্ঠ। কৃতি শব্দের আগে সু উপসর্গ ব্যবহার হয়ে শব্দ হয়েছে সুকৃতি। প্রিয় শব্দের আগে সু উপসর্গ ব্যবহার হয়েছে সুপ্রিয়। তার মানে এই শব্দগুলো সুকণ্ঠ, সুপ্রিয়, সুকৃতি এগুলো হচ্ছে তৎসম শব্দ। এখন প্রশ্ন আসতে পারে তাহলে আমরা কিভাবে চিনব কোনটা তৎসম শব্দ এবং কোনটা খাঁটি বাংলা শব্দ, তাই না? তৎসম ভার্সেস খাঁটি বাংলা। তৎসম আর খাঁটি বাংলা পার্থক্য করতে হলে আমাদের তৎসম শব্দ গঠনের সংস্কৃত বা তৎসম শব্দ গঠনের উপায় সম্পর্কে জানলেই হবে। আপাতত আপনাদেরকে বলে রাখি তৎসম শব্দগুলো সাধারণত গুরুগম্ভীর হয়ে থাকে, গুরুগম্ভীর হয়। সেই সাথে তৎসম শব্দ চেনার একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স বলি, তা হচ্ছে শব্দের মধ্যে যখন আমরা দেখব মূর্ধন্য স থাকবে, মূর্ধন্য ন থাকবে, ক্ষীয় থাকবে, সেই ক্ষেত্রে এই শব্দগুলো তৎসম শব্দ হবে। একটু আগে আমি একটা এক্সাম্পল দিলাম সুকণ্ঠ। সেই ক্ষেত্রে এই কণ্ঠ শব্দের সাথে যেই নটা আছে তা দন্ত ন না, তা হচ্ছে মূর্ধন্য যোগ ঠ হয়ে তা হয়ে গেছে কণ্ঠ, তাই এই কণ্ঠটা তৎসম শব্দ। চলুন ক্লাসের এই পর্যায়ে আমরা উপসর্গের উদাহরণ যোগে কোনটি কী উপসর্গ তা শিখি। যেমন আমরা যদি বলি কথা শব্দের আগে ইতি যোগ হয়ে যাবে ইতি কথা। আমরা জানি ইতি শব্দটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, তাহলে এটি একটি খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ। যদি আমরা বলি মুখ শব্দের আগে অনা শব্দটি যোগ হয়ে যাবে অনামুখ, তাও একটি খাঁটি বাংলা শব্দ। যেমন আমরা যদি বলি ব্যক্তির আগে অভিব্যক্তি যোগ হবে, অভি শব্দটা হচ্ছে তৎসম উপসর্গ, তাহলে এটি তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। আবার যদি বলি শয়ের আগে অতি যোগ হবে, অতি যোগ হয়ে তা হয়ে যাবে অতিশয়, তাও হচ্ছে তৎসম উপসর্গ। যদি বলি চায়ের আগে না উপসর্গ ব্যবহার হয়ে যাবে নাচার, তখন তা হয়ে যাবে ফার্সি উপসর্গ, কারণ আমরা জানি কার্দন না নিমফি, সেই না এর মধ্যে না, এখানে না এর সাথে চার হয়েছে নাচার। আবার যদি বলি রাজের আগে না দিয়ে হয়ে যাবে নারাজ, সেম ফার্সি উপসর্গ। যদি বলি খাস্তর আগে বর দিয়ে যদি বলি বরখাস্ত, তা হয়ে যাবে ফার্সি উপসর্গ। তার মানে আপনার 10টি ফার্সি উপসর্গ মুখস্থ করা অত্যন্ত জরুরি। এবার আসি অফিস শব্দের আগে যদি বলি সাব, তাহলে হয়ে যাবে সাব অফিস শব্দের হচ্ছে ইংরেজি উপসর্গ। হাতার আগে হাফ শব্দটা হয়ে যাবে হাফ হাতা, এটাও হচ্ছে ইংরেজি উপসর্গ যোগে গঠিত শব্দ। এবার যদি বলি পাত্তা শব্দের আগে লা হয়ে যাবে লা পাত্তা, মানে হারিয়ে যাওয়া, যা হবে আরবি উপসর্গ, কারণ আমরা শিখেছি আম খাস লা গড় এই 4টা উপসর্গ পাওয়া যায় বাংলা ভাষায়, যা হচ্ছে আরবি উপসর্গ। আমি যদি বলি হাজিরের আগে গড় উপসর্গ নিয়ে হয়ে যাবে হচ্ছে গড় হাজির, যা হচ্ছে একটি আরবি উপসর্গ। উপসর্গ সাধারণত এক ধরনের আদ্য প্রত্যয়। আমি একটা কথা বললাম আদ্য প্রত্যয়, অর্থাৎ এই আদি প্রত্যয় এগুলাকে
এক ধরনের সমাসও বলা চলে। যদি বলা হয় উপসর্গ যোগে গঠিত শব্দগুলো কোন সমাস, তাহলে হবে হচ্ছে আদ্য প্রত্যয় সমাস। কেননা আদ্য প্রত্যয় সমাসে পূর্বপদে আদ্য প্রত্যয় এবং পরপদে বিশেষ্য থাকে এবং অর্থের দিক থেকে পূর্বপদের প্রাধান্য হয়। যদি আমি এখন বলি একটা শব্দ উপকূল, উপকূল এই শব্দটার মধ্যে উপ একটা উপসর্গ এবং কুল আর একটা শব্দ, তা একসাথে মিলা হয়ে গেছে উপকূল। এখানে পূর্বপদ মানে আগের পদে একটি হচ্ছে আদ্যপদ, আদ্য প্রত্যয়, এটাকে বলবো আমরা আদ্য প্রত্যয় গঠিত শব্দ, এবং কুল হবে হচ্ছে পরপদ। অর্থাৎ আজকে যদি আমরা 2 মিনিটে আমাদের ক্লাসের সামারাইজটা করি, তাহলে হচ্ছে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে কিছু অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের আগে বসবে এবং নতুন অর্থ গঠন করবে। সেই সাথে আমরা একটা কথা শিখেছি, তা হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে। তার মানে হচ্ছে উপসর্গগুলো নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু সে অন্য শব্দের সাথে বসে একটি নতুন অর্থ দান করার ক্ষমতা রাখে। সেই সাথে আমরা শিখেছি উপসর্গের শ্রেণীবিভাগ, তার মধ্যে হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ 21টি, অ ঘা অজ অনা আ আর আনা বিতি উন কতকু নিপাতি বি ভররাম শ সা সু হা, এই 21টি। সেই সাথে আমরা শিখেছি তৎসম উপসর্গ হচ্ছে 20টি। সেই সাথে আমরা শিখেছি বিদেশি উপসর্গগুলো, যার মধ্যে রয়েছে হচ্ছে আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ, ইংরেজি উপসর্গ। যদি আরবি উপসর্গের কথা বলি তাহলে হচ্ছে আম খাস লাগর, ফার্সি উপসর্গের কথা বলি তাহলে হচ্ছে কার্দন নানিমফি বদবে বর্বকম, ইংরেজি উপসর্গের মধ্যে ফুল, হাফ, হেড, সাপ, উর্দ ও হিন্দি উপসর্গের মধ্যে হচ্ছে হর এবং হরেক। তারপরে আমরা শিখেছি উপসর্গ যোগে গঠিত শব্দ, উপসর্গ যোগে শব্দ গঠনের নিয়ম, অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গগুলোর সাথে খাঁটি বাংলা শব্দের মিল হবে এবং তৎসম উপসর্গের সাথে তৎসম শব্দের মিল হবে, তাহলে তৎসম শব্দ গঠিত হবে। সেই সাথে আমরা শেষ ক্লাস আমরা শিখলাম আ, সু, বি, নি, এই 4টা হচ্ছে আমাদের বাংলা ও তৎসম উপসর্গের কমন উপসর্গ। আ শব্দের সাথে যদি বাংলা শব্দ আ উপসর্গের সাথে যদি বাংলা শব্দ বসে, তা হয়ে যাবে বাংলা খাঁটি বাংলা উপসর্গ, এবং একই সাথে আ উপসর্গের সাথে যদি তৎসম শব্দ বসে, তাহলে তা হয়ে যাবে তৎসম শব্দ। সেই সাথে আমরা ক্লাস শেষ করলাম হচ্ছে কিছু উপসর্গের এক্সাম্পল দিয়ে, যে উপসর্গগুলো শব্দের সাথে বসে শব্দের অর্থ চেঞ্জ করে ফেলেছে। তাহলে আজকে এ পর্যন্তই। আজকে উপসর্গ নিয়ে আমরা এই ক্লাসটি করলাম। সেই ক্লাসটি নিয়ে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। জোকস অ্যাপার্ট, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেটা করলে ভালো লাগে, এবং কাইন্ডলি সাবস্ক্রাইব বাটনটা দেওয়া আছে, সাবস্ক্রাইবটা করে নিন। আর এই ছিল আজকের ক্লাস। থ্যাংক ইউ। বর্ণ থেকে বাক্য এই বাংলা ব্যাকরণে যে সিরিজটি শুরু করলাম, সেই সিরিজের ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে নেক্সট কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে, মজা হবে, জানা হবে। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।